আন্দামান ভ্রমণ সিরিজের আজকে আমাদের শেষ দিন। আমাদের কপালটা অ্যাকচুয়ালি খারাপ। রস আর নর্থ বে আইল্যান্ড জান্নাত বস, এটা কিন্তু আন্দামান। এখানে মানুষের ইচ্ছায় কোনো কিছু হয় না, প্রকৃতি যেরকম চায় ঠিক সেরকম হয়। ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। পোর্ট ব্লেয়ারে আজকে আমাদের শেষ দিন, অ্যাকচুয়ালি আন্দামান ভ্রমণ সিরিজের আজকে আমাদের শেষ দিন। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে রস আইল্যান্ড। চলুন শুরু করি। রস আইল্যান্ড অর্পিতার বাকেট লিস্টে ছিল, কিন্তু আগেরবার মন্ত্রী আসার কারণে আমরা রস আইল্যান্ড যাবো করেও যেতে পারিনি। তাই এবারে ভেবেছিলাম সবার আগে রস আইল্যান্ডটাই ঘুরব। আমরা এই মুহূর্তে রস আইল্যান্ড যাব বলে আমাদের বোটের জন্য ওয়েট করছি। আর আপনাদের ইনফরমেশনের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যদি শুধু রস আইল্যান্ড যান, সেক্ষেত্রে যেমন আমরা যাব, সেক্ষেত্রে খরচা পড়বে 370 টাকা। আর যদি রস অ্যান্ড নর্থ বে দুটো একসঙ্গে যান, তাহলে সেক্ষেত্রে খরচা পড়বে 870 টাকা। আর যদি শুধু নর্থ বে যান, সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 670 টাকা। তবে একটা কথা বলি যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যদি করতে যান, তাহলে কিন্তু বেস্ট হচ্ছে হ্যাভলক আর নীল। ওখানে করে আসার পর কিন্তু এখানে করতে আপনার ভালো লাগবে, যা আমি বিভিন্ন ট্যুরিস্টের কাছ থেকে ইনফরমেশান পেয়েছি। সেই কারণেই কিন্তু আমরা আর এই মুহূর্তে নর্থ বেতে গিয়ে কোনো অ্যাক্টিভিটিস করছি না, বলে শুধু রস ঘুরবো, ঘুরে ফেরত আসবো। রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডে যেতে গেলে পার্সোনাল বোটের কোনো ব্যবস্থা নেই। এখানকার স্থানীয় ট্যুরিস্ট অপারেটরের কাছে আপনাকে টিকিট কেটে ওয়েট করতে হবে। ওরা গ্রুপ বানিয়ে দিলে তবেই আপনি যেতে পারবেন। লিটল আন্দামান থেকে যে খারাপ ওয়েদার নিয়ে আমরা ফিরেছি, এখানে কিন্তু ওয়েদার একই রকম ছিল। তবে রোদের দাপট থেকে মুক্তি পেলেও ওয়েদার কিন্তু মোটেও ভালো ছিল না। অন্যান্য ট্যুরিস্টদের মতো আমিও কিন্তু আমার নির্দিষ্ট ডাকের অপেক্ষায় ছিলাম। আমাদের কপালটা অ্যাকচুয়ালি খারাপ। রস আর নর্থ বে আইল্যান্ড যাবো বলে, অ্যাকচুয়ালি রস আইল্যান্ড যাবো বলে আমরা এসেছিলাম এখানে, কিন্তু ওয়েদার খারাপ, প্রচণ্ড ঢেউয়ের তীব্রতার জন্য রস আইল্যান্ড যাওয়া কিন্তু বন্ধ। অতএব আজকের মতো আর হলো না, এটা ডিউ থেকে গেল। পরবর্তীকালে যখন আন্দামান আসবো, রস আর নর্থ বে তখন করব। যেহেতু আজকে আমাদের শেষ দিন, তাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী প্ল্যান বি সাকসেসফুল করতে। আন্দামানের ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থাটা কিন্তু দেখার মতো। এখানে ট্রাফিক পুলিশের হাতে গো এবং স্টপ দুটো প্ল্যাকার্ড থাকে। যেদিকে ট্রাফিক পুলিশ গো প্ল্যাকার্ডটা দেখায়, সেদিকেই কিন্তু গাড়ি মুভ করে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াটাপু আর মুন্ডা পাহাড়। আর এখানে পরে হচ্ছে একটা খুব সুন্দর একটা পার্ক, যেটার নাম হচ্ছে জগার্স পার্ক। এই জায়গাটায় পোর্ট ব্লেয়ার শহরের লোকেরা মর্নিং ওয়াক করতে আসে। আমরা যদিও মর্নিং ওয়াক করতে আসি না, আমরা দুপুরবেলা বেরিয়েছি। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনারা এলে কিন্তু এখানে অবশ্যই আসবেন। আর এই জগার্স পার্ক থেকে পোর্ট ব্লেয়ার শহরের একটা খুব সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায়। আর বোনাস হিসেবে কপালে জোটে ফ্লাইটের টেক অফ আর ল্যান্ডিং। প্লেন যেরকম কালো মেঘের বুক চিরে উড়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে আমরাও বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে চললাম। তবে একটা কথা কিন্তু বলতে হবে বস, এটা কিন্তু আন্দামান। এখানে মানুষের ইচ্ছায় কোনো কিছু হয় না, প্রকৃতি যেরকম চায় ঠিক সেরকম হয়। আজকে রস আইল্যান্ড যাবো বলে টাকা জমা দিলাম, টিকিট ইস্যু হয়ে গেল, তারপরেও টাকা রিফান্ড হলো। কেন কি? আকাশ খারাপ আর সমুদ্র প্রচণ্ড উত্তাপ। তো ন্যাচারালি স্কুটি ছিল, ভাবলাম মুন্ডা পাহাড়ের আগে দুবার অ্যাটেম্প নিয়েছিলাম, দুবারই ফেল করেছি। সন্ধ্যের জন্য আর একবার আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য আজকে থার্ড অ্যাটেম্প। আকাশের এই অবস্থা, দেখি আমরা যেতে পারি নাকি। আর আমরা গেলে সঙ্গে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। চলুন আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। সেদিন যেমন আকাশটা মেঘলা ছিল, আর এটা হচ্ছে সেদিন যেদিন আমরা প্রথম গেছিলাম চিড়িয়াটাপুতে। তাহলে এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আকাশ পরিষ্কার থাকলে এখানে চারপাশটা দেখতে কিরকম লাগে। যারা স্কুটি বা বাইক ভাড়া নিয়ে পোর্ট ব্লেয়ার থেকে যেতে চান, তাদের উদ্দেশ্যে বলি, পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়াটাপু সানসেট পয়েন্ট অবধি রাস্তাটা খুবই ভালো। কিন্তু চিড়িয়াটাপু সানসেট পয়েন্ট থেকে মুন্ডা পাহাড়ের ট্রেকিংয়ের এন্ট্রান্স গেট অবধি
ঘন জঙ্গলের মাঝে রাস্তাটা ভীষণ খারাপ, খুবই রিস্কি। অতএব হাত পাকা না হলে স্কুটি বা বাইক ভাড়া নিয়ে যাওয়ার চিন্তাভাবনা না করাই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়। অবশেষে থার্ড অ্যাটেম্পটে সাকসেসফুল। এসছি 12:50, ঢুকবো এখানে, ট্রেকটা করব। আর এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর ঠিক এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে আপনার ডিটেলস, গাড়ি ডিটেলস দিতে হবে, দিয়ে এন্ট্রি করতে হবে, করে আপনি ভেতরে যাওয়ার পারমিশন পাবেন। তো চলুন শুরু করি। এর আগে শুনেছিলাম বিচ ট্রেকিংয়ের সম্পর্কে, কিন্তু কোনোদিন করিনি। এটায় হয়তো খুব একটা বিচ ট্রেকিং নেই, বাট এটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, কিছুটা বিচ ট্রেকিং ভাইবস আছে। দেখুন, বিচের পাশ দিয়ে হেঁটে যাব, গিয়ে আগে গিয়ে সেখান থেকে ওপরে উঠতে হবে। তো যাই হোক, এটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এর আগে যা ট্রেক করেছি, সান্দাকফু, ফালুট বা অন্যান্য ছোটোখাটো যা ট্রেক করেছি, সবই কিন্তু পাহাড়ে। ফার্স্ট টাইম বিচ এক্সপিরিয়েন্স। আপনাদের যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে আমাকে বলবেন, মানে বিচ ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স। ট্রেকিংয়ের শুরুতে এরকম একটা ব্রিজ পেরোতে হবে। এটা তো এরকম আন্দামানে আপনি অনেকবারই অনেক জায়গায় পেরোবেন, কিন্তু ঘটনা হচ্ছে সেই খাল আর সল্ট ওয়াটার ক্রোকোডাইল এর সম্পর্কে কিন্তু সচেতন। যাই হোক, চলুন এগোই। আপনি যখন এখানে আসবেন, তো এই জায়গাটা এসে আপনার রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। দেখুন, রাস্তাটা পুরো ব্লক হয়ে যাচ্ছে। আর আমার এই পেছনে এই জায়গাটা থেকে, এখান থেকে কিন্তু হচ্ছে এই রুটের, ট্রেকিং রুটের এন্ট্রি পয়েন্ট। তো চলুন শুরু করি। 3 बंदा है एक साथ, कुछ नहीं होगा। चलिए ग्रुप में चलते हैं, चलिए। धीरे धीरे चलो, उतना जल्दबाजी कुछ नहीं है। রাস্তায় উঠতে কষ্ট হবে না, কষ্ট যেটা হবে ঘেমে স্নান করে যাবেন। অ্যাকচুয়াল ট্রপিক্যাল এরিয়া তো, আর প্রচণ্ড বৃষ্টিপ্রবণ এলাকা, কখন বৃষ্টি কখন রোদ্দুর এটা বুঝতে পারবেন না। আর যখনই আসবেন, জলের বোতল যেন সঙ্গে থাকে, না হলে কিন্তু খুব বিপদ। অবশ্য যখন ট্রেকিং শুরু করবেন তখন ওনারা বলে দেবে যেন জল মাস্ট বি ক্যারিড। মাউন্ট হেরিয়াতের কালাপাত্তার ভিউ পয়েন্টে ট্রেকিংটা করতে পারিনি, রাস্তায় এত জোকের উৎপাত ছিল তার জন্য। বাট এবার কিন্তু সেই স্বপ্নটা পুরো করব, আর নিজের ফিটনেসটাও বুঝে নেব। সবাই তো বলছে মোটা হয়ে গেছি, দেখি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এই ট্রেকিংয়ের সময় দেখলাম নাম জানা এবং অজানা বিভিন্ন গাছের বৈচিত্র্য, শুনলাম অনেক রকম পাখির ডাক। আর এই শুনতে শুনতেই এগিয়ে চললাম ট্রেকিংয়ের মধ্যে। জায়গাটাকে দেখলেন? অসাম। আর আপনাদের একটা কথা বলি, এই জায়গাটা এসে কিন্তু আপনাদের ধুম সিনেমার কথা মনে হতে পারে, কিন্তু ওইখানে মনে হওয়া অবধি সীমাবদ্ধ রাখবেন। ধুম মাচালে ধুম বলে বাইকটা নিয়ে উড়ে যাওয়ার কথা কিন্তু চিন্তা করবেন না, এই অবধি থাক, নাহলে কিন্তু খুব বিপদ। ওটা সিনেমা ছিল, এটা কিন্তু বাস্তব। আরও খানিকটা পথ চলার পর পৌঁছালাম চিড়িয়াটাপুর লাইট হাউসের সামনে। আর লাইট হাউস থেকে 150 মিটার মতো এগোলেই মুন্ডা পাহাড়ের ভিউ পয়েন্টটা। ওয়াও, জাস্ট ফিল করুন জায়গাটা, জান্নাত। কি বলবেন, আমি তো বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি কথা বলছি। অ্যাকচুয়াল আন্দামানের প্রত্যেকটা জায়গায় এত এত রকম বিউটি, এত রকমভাবে নেচার নিজেকে সাজিয়েছে, আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন এটাই খুঁজে পাবেন না। কে কার থেকে কম যায় বলুন তো? এতগুলো ব্লগ তো দেখলেন, আমার তো মনে হয় না যে এ ছোট, এ ভালো, এ বড়, কোনোটা আমাদের বলার কোনো অপশান আছে বলে। দেখুন, বলবো না বিশেষ কিছু।
এত দূর এসছি তো, এখান থেকে একটা রাস্তা ছিল আগে, কিন্তু এখন ক্লোজ করে দিয়েছে, নাহলে ওই দ্বীপটা অব্দি যাওয়ার অপশান আছে। যাই হোক, চলুন এখানে একটু রেস্ট নিই। মুন্ডা পাহাড়ের ওপর দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে নজরে এলো আকাশে কালো মেঘের ঘনঘটা। তাই তড়িঘড়ি করে নিচে নামার পথ ধরলাম। গীতায় একটা কথা আছে, তুমি যদি কোনো জিনিস মন থেকে চাও তাহলে পুরো প্রকৃতি তার জন্য পড়ে যাবে তোমার সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য। আমাদেরও কিন্তু তাই হলো। একটা প্রতিবন্ধকতা এসেছিল শুরুতে, কিন্তু আলটিমেটলি মুন্ডা পাহাড়ের ট্রেক আমরা করতে পেরেছি। তার জন্য অবশ্য কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, যেমন রস আইল্যান্ড আমাদের এবারে যাওয়া হলো না। তো কিছু পেতে গেলে তো ভাই কিছু ছাড়তে হবে। যখন ট্রেকিংটা শুরু করেছিলাম তখন ছিল ভাটা, জল কতটা দূরে ছিল আপনারা ভিডিওতে দেখেছেনই। আর এখন দেখুন জল কতটা কাছে চলে এসছে, এখন কিন্তু জোয়ার চলছে। এই জোয়ার আর ভাটার এই যে খেলা, এ প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। আর আকাশটাকে খেয়াল করুন, আর তার মাঝ থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে আমাদের দেখার জন্য। মুন্ডা পাহাড়ের ট্রেক তো হয়ে গেল। একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ট্রেকের যদি গ্রেডেশান বলি তাহলে ইজি ট্রেক আমাদের ক্ষেত্রে 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে। তার কারণ হচ্ছে আমাদের ভিডিওগ্রাফির ব্যাপার ছিল, কিন্তু আপনাদের যদি ভিডিওগ্রাফির ব্যাপার না থাকে তাহলে মোটামুটি 45 থেকে 50 মিনিট কি 1 ঘন্টা ম্যাক্সিমাম, তাতে আপনাদের আপ ডাউন হয়ে যাবে ওপরে 10 মিনিট থাকার সময় ধরে নিয়ে। ফার্স্ট। নেক্সট হচ্ছে কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। দেখুন গাছের শিকড় যেগুলো পড়ে গেছিলো সেই গাছগুলোকে কিন্তু এরা খুব সুন্দর করে ইউজ করেছে, কিন্তু ওই আমরা তো প্রচণ্ড শিক্ষিত, তার ফলটা দেখুন। আমাদের তথাকথিত পুঁথিগত শিক্ষার ফল ওইভাবে নোংরা করে যাওয়া, যেখানে পদে পদে ডাস্টবিন দেওয়া আছে। এই বোধবুদ্ধিগুলো আমাদের মধ্যে সত্যিই নেই, কেননা আমি তো ঘুরে চলে গেলাম, আমার তো সিনেমা শেষ, এরপর যে আসবে সে বুঝুক গিয়ে। এই মানসিকতা থেকে যদি আমরা মুক্ত না হতে পারি তাহলে কিন্তু ভাই প্রকৃতিকে কেউ বাঁচাতে পারবে না, আর আলটিমেটলি প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। এই বাংলা কথাটা যত তাড়াতাড়ি আমাদের মাথায় ঢুকবে না, তত আমাদের জন্য মঙ্গল এবং সমাজের জন্য মঙ্গল। ভবিষ্যৎ প্রজন্মকে তো থাকার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। যাই হোক, এবারে অনেক উপদেশ দেওয়া হয়ে গেল। এবারে আমরা যাব হচ্ছে চিড়িয়াটাপু সানসেট পয়েন্টে। ওখানে গিয়ে একবার আপনাদের সঙ্গে কথা হবে। একটু খিদে পেয়েছে, বাইরে ফল পাওয়া যাচ্ছে, একটু ফল খেয়ে নিই। চিড়িয়াটাপুতে পৌঁছে চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্ক দেখতে এসেছি। তো চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্কে কি কি আছে সেগুলো একবার দেখব। আর ভেতরে ঢুকে কিন্তু খুব ভালো লাগছে, মানে দেখি ভেতরটা আগে গিয়ে কীরকম লাগে। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা করে, আর ভিডিওগ্রাফির জন্য আপনাকে এক্সট্রা 20 টাকা চার্জ দিতে হবে। চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্কের এরিয়াটা কিন্তু খুবই বড়। আপনাদের এই পার্কে কিন্তু অনেকটা রাস্তায় হাঁটতে হবে, তবে বিভিন্ন রকম গাছের মাঝখানে হরেক রকমের পাখির ডাক শুনতে শুনতে আপনার সময়টা কিন্তু খুব সুন্দরই কাটবে। পার্কে ঢোকার পর ডান দিকে এলেই প্রথমে দেখতে পাবেন রেপটাইল জোন। তো এই জায়গাটা আছে হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এখানকার বায়োলজিক্যাল পার্কে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সুইট ওয়াটার ক্রোকোডাইল, বিভিন্ন প্রজাতির কচ্ছপ, আন্দামানের বিভিন্ন প্রজাতির পাখি এবং বিভিন্ন রকমের গাছের সমারোহ দেখতে পাবেন। চিড়িয়াটাপু ন্যাশনাল পার্ক মানে চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্ক, এটা কিন্তু মাস্ট ভিজিট। বাচ্চাদের জন্য তো অবশ্যই। বেশ কিছু রকম ভালো রকম জীববৈচিত্র্য তারা দেখতে পাবে, তারা সেখান থেকে শিখতে পারবে। চোখে দেখলে কিন্তু শেখা খুব ভালো যায়। আর যদি আপনার মনে হয় যে ছোটোবেলায় ভূগোলে পড়া নিরক্ষীয় বনাঞ্চল কীরকম হয়, সেই ফিচার্সগুলোকে একবার ঝালিয়ে নিতে চাইবেন, তাহলে কিন্তু আপনাকে চিড়িয়াটাপু এলে অবশ্যই এই ন্যাশনাল পার্কে ভিজিট করতে হবে। হয়তো বিশাল কিছু নেই, এর থেকে হয়তো প্রাণীর কথা বলেন তাহলে চিড়িয়াখানায় আমাদের প্রাণী বেশি আছে, কিন্তু যা দেখবেন সব একদম কাছ থেকে দেখবেন, একদম নিখুঁত দেখবেন। আমার ঠিক পেছনে দেখুন হরিণের পাল। আমরা তো মনে হয় না চিড়িয়াখানায় এত কাছ থেকে এত খোলাভাবে দেখতে পাই বলে। যখন সন্ধ্যা প্রায় আগত তখন আমরা চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্কের ভ্রমণ শেষ করে
এগোলাম চিড়িয়াটাপু সানসেট পয়েন্টে সানসেট দেখার উদ্দেশ্যে। চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্ক ঘুরতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগে। তবে শুধু এই জায়গাটা ঘুরতে আসতে আমি বারণ করব, যদি আপনাদের বাকেট লিস্টে চিড়িয়াটাপু এবং মুন্ডা পাহাড় থাকে তাহলে কিন্তু এই জায়গাটা দেখতে কখনোই ভুলবেন না। এখানকার সানসেটটা মেঘের জন্য এবারে দেখতে পাইনি, তবে এটা নিয়ে আমার মনে বিশেষ কোনো আক্ষেপ রইল না, কেন কি 15 দিনে আন্দামানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সানসেট দেখে। চিড়িয়াটাপুতে সানসেটটা দেখবো বলে গেছিলাম। এর আগে আমরা হ্যাভলকে এবং নীলে দু জায়গাতেই কিন্তু খুব ভালো সানসেট দেখেছিলাম, যে কারণে আশা ছিল যে প্রকৃতি হয়তো আমাদের চিড়িয়াটাপুতেও নিরাশ করবে না। কিন্তু রোজ তো আর কপালে একরকমভাবে সাথ দেয় না। রাস্তায় নজরে পড়লো এক মহাদেবের মন্দির। এবার মহাদেবের মন্দির তো রাস্তাঘাটে অনেক দেখা যায়, দক্ষিণী স্টাইলে মহাদেবের মন্দির কীরকম হয় সেটা প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে এইটা। তো চলুন এটা একবার দেখি আর নিজেদের মনটাকে ভালো করি। দক্ষিণী আদতে তৈরি এই মন্দিরের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো, আর এই মন্দিরের বোনাস হিসেবে আমাদের প্রাপ্তি এখানকার সন্ধ্যারতি। এছাড়াও এই মন্দির চত্বরে দেবী ত্রিপুরা সুন্দরীর মন্দির, মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ভগবান শনিদেবের মন্দির, নবগ্রহ মন্দির আপনারা কিন্তু দেখতে পাবেন। শিব ঠাকুরের দর্শন করে আমরা চললাম এবার এখানকার রাধাকৃষ্ণের দর্শন করতে, মানে পোর্ট ব্লেয়ারের ইসকন মন্দিরে। আচ্ছা, আমাদের নম্বর হচ্ছে এই 8985550254। ইসকন থেকে ফেরার পর আমরা চলে গেছিলাম পোর্ট ব্লেয়ার শহরের একটা অন্যতম ফেমাস ক্যাফে চায় সুট্টা বাড়ি ইভিনিং স্ন্যাক্সের জন্য। রাতে কি মেনু আমাদের? রাতের মেনু এটা আমার মেনু, হেজেলনাট কোল্ড কফি, এটা কি পনির স্যান্ডউইচ আর কুল্লারের চা। পালং শাক হবে, ঠিক আছে। কেমন লাগছে চা? চা তো খেতে খুব ভালোই, 25 টাকা করে নেয়, কিন্তু ভালো খেতে। কালকে তো ট্রিপ শেষ, আজকে শেষ, কালকে বাড়ি। কেমন লাগছে? খারাপ লাগছে ডেফিনেটলি, 15 দিন খুব এনজয় করেছি। হয়তো তোমার জন্য খুব একটা ভালো লাগেনি, 15 দিন তোমার কাছে যন্ত্রণা মনে হতে পারে, বাট আমার জন্য কিন্তু খুব আরাম। হ্যাঁ, এই যা 15 দিনে আমি একান্ত আর ল্যাকপাকে মিস করেছি। আর বাড়ির খাবার একদমই না, বাড়ি গেলে বিধবা খাবার, এখানে খুব ভালো খেয়েছি কয়েকদিন। ঠিক আছে। আন্দামানে আজকে আমাদের পোর্ট ব্লেয়ার শহরের শেষ রাত, কাল বাড়ি ফেরার পালা। মন কিছুটা ভারাক্রান্ত এই ট্যুর শেষ হয়ে যাওয়ার জন্য, আবার ঠিক একই রকমভাবে মনে আনন্দও আছে যে বাড়ি ফিরতে পারবো অনেক দিন বাদে। তো যাই হোক, রাতে ডিনার করতে এসেছি, তো
রাতে ডিনারে আমরা নিয়েছি, আজকে ভেজ খাচ্ছি, পনির বাটার মশলা আর অর্পিতা নিয়েছে ভেজ থালি। তো খাওয়া দাওয়া করে নিই, শুয়ে পড়বো, গিয়ে একটু ব্যাগ গোছানোও বাকি আছে, ব্যাগ গুছিয়ে শুয়ে পড়তে হবে। কালকে সকালে ফ্লাইট আছে, কাল সকালে উঠে একবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি আকাশের রং পুরো কুচকুচে কালো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, এয়ারপোর্ট যাওয়ার অটো পাবো কি পাবো না। যাই হোক, বৃষ্টি খানিকটা ধরার পর 7টার দিকে আমরা একটা অটো পেয়েছিলাম, আর তাতে করেই চললাম বৃষ্টি স্নাত পোর্ট ব্লেয়ার শহরকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে। পনেরো দিনের ট্রিপের পরিসমাপ্তি, আজ 15 নম্বর দিন। পোর্ট ব্লেয়ারকে বিদায় জানিয়ে বা আন্দামানকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো একজন খুব খুশি, মুখে হাসি একদম ফেটে পড়ছে। যাই হোক, সব কিছুরই ভালো খারাপ সব কিছু আছে, অনেক কিছু শিক্ষা পেয়ে, অনেক প্রকৃতিকে অনেক নতুন রকমভাবে চিনে আজকে বাড়ির পথ ধরলাম। অবশেষে নীল আকাশ, নীল জল আর স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচারের স্মৃতি সমৃদ্ধ আন্দামানকে বিদায় জানিয়ে ফিরে চললাম কলকাতার পথে। আইল্যান্ড থেকে মেনল্যান্ডে 1 ঘন্টা 50 মিনিটের যাত্রাপথের পরিসমাপ্তি হলো। পৌঁছে গেলাম কলকাতায়, দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টের 1 নম্বর বেল্টের সামনে আমাদের লাগেজ নেওয়ার জন্য। আন্দামানের গল্পকথা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।